এই মুহূর্তটা একটা অদ্ভুত সন্ধিক্ষণ, কিছুটা ঐতিহাসিক আর কিছুটা আমার ব্যক্তিগত হিংসা উদ্রেক করছে। কারণ মঞ্চে শর্মিষ্ঠার সঙ্গে যে দুজন নায়ক বসে আছেন তারা শুধু সত্যজিৎ রায়ের নায়ক নন, তারা ভারতীয় সিনেমা যা বিশ্বের মানচিত্রে একসময় জল করে জ্বলতো, একসময় এক জায়গা করে নিয়েছিল যা অবিসংবাদিত, সেই জায়গায় এই দুজন মানুষের ঘোরাফেরা ছিল একসময় ভারতীয় চলচ্চিত্রের ওই অলিন্দে। আজ আমরা যার ছবি নিয়ে কথা বলবো, অর্থাৎ সত্যজিৎ রায়, দ্য ম্যান হু টুক ইন্ডিয়ান সিনেমা টু দ্য ওয়ার্ল্ড, তার সম্পর্কে কথা বলতে যে দুজন এসছেন, দীপঙ্কর দে এবং বরুণ চন্দ। আচ্ছা বলুন, কলকাতার মানুষদের কাছে আমি তাদের পরিচয় কেমনভাবে করাই? যদি বিজাতীয় ভাষায় অর্থাৎ ইংরেজি ভাষায় বলতে হয় তাহলে বলতে হয় যে ওয়েল, দীপঙ্কর দে ইজ বাই ফার ওয়ান অফ দ্য মোস্ট আন্ডাররেটেড অ্যাক্টার্স অফ ইন্ডিয়ান সিনেমা, an actor per excellence who's actually mesmerized audiences over three mediums: television, public theatre and cinema. For Borun Chando goes with advertising. He's a fantastic and a veteran ad man, a lovely actor, somebody who's introduced the genre of erotic thrillers in Bengali literature, and absolutely brilliant actor, seated with Shormishta Goswami Chatterjee, who is the moderator of this session. And I hope this session of Earth, a culture fest specially partnered by Shalimar Chef Spices, partnered for tea by Goodrick, and of course promoted by Z, extraordinary together. Let's look forward, ladies and gentlemen, to this extraordinary session with Dipakar De and Borun Chando, moderated by Shormishta Goswami Chatterjee, about the man who took Indian cinema to the world. Thank you. নমস্কার। আজ বড় আনন্দের দিন, তার কারণ আর্থ কালচার ফেস্টের দ্বিতীয় দিনে আমরা দ্বিতীয়বার স্মরণ করব সত্যজিৎ রায়কে। সত্যজিৎ শতবর্ষে বসে এরকম একটা মঞ্চে তাকে বারবার স্মরণ করা যায় এবং বিভিন্ন আঙ্গিক থেকে ধরা যায়। একটু আগেই আপনারা দেখেছেন যে ইমতিয়াজ আলী ইন কনভারসেশন উইথ অশোক বিশ্বনাথন, যে আজকের ফিল্ম মেকারদের উপর সত্যজিৎ রায়ের প্রভাবটা কতটা, তাই নিয়ে একটি আলোচনা হয়েছে। আজ দ্বিতীয় পর্বে আমি অত্যন্ত আনন্দিত যে মঞ্চে আমার সঙ্গে রয়েছেন সত্যজিতের দুই নায়ক। মানে অন্য ছবিতে তো বটেই, যেহেতু আজ সত্যজিৎ, তাই সত্যজিতে আমরা গোটা বিষয়টাকে নিয়ে আসছি। দীপঙ্কর দে, বরুণ চন্দ এবং আমাদের সঙ্গে সরাসরিভাবে সংযুক্ত হয়েছেন মাধবী মুখোপাধ্যায়। মাধবীদি, নমস্কার এবং স্বাগত। নমস্কার। এইরকম একটা বছরে, মানে এমনিতে আমাদের যেটা মনে হয়, আমি দীপঙ্কর দাকে দিয়ে একটু যদি শুরু করি, যে ঠিক শতবর্ষে দাঁড়িয়ে এবং আমাদের ছবির আন্তর্জাতিকতা এই নিয়ে যদি কথা বলতে হয়, তাহলে এই মানুষটির নামই আমাদের বারবার সামনে ফিরে ফিরে আসে। একটা কথা প্রত্যেকের, মানে একদম ওপেনিং, একদম শুরুতেই তিনজনের কাছেই যাবো, একটু যদি ছোট ছোট করে বলেন, কেন বিশ্ব ছবির আঙিনায় ভারতীয় ছবি বলতে শুধুই সত্যজিতের কথা ওঠে? কেন? প্রশ্নটা আরেকবার করবেন। আন্তর্জাতিক আঙিনায় ভারতীয় ছবি বলতে কেন বারবার সত্যজিতের নামই ওঠে? আমি যদি একটু দীপঙ্কর দাকে দিয়ে শুরু করি। আচ্ছা শর্মিষ্ঠা, প্রথমত আপনার একটা কথায় আমি আপত্তি বলবো না, একটু আমার নিজস্ব একটা মন্তব্য রয়েছে। নিশ্চয়ই। যে শতবর্ষে সত্যজিৎ বললেন না, কথাটাই গোছের যে 100 বছরের, ওই সময়টাকে সবব্যবচ্ছেদ করা, ডিসেকশন করা, এটা বোধহয় ঠিক না। সত্যজিৎ রায় 100 বছর আগেও ছিলেন, এখনো আছেন, 100 বছর পরেও থাকবেন। এটা সত্যজিতের ছবি, তার মানে শিল্পকলা, তার যাবতীয় সৃষ্টি একটা বহতা নদীর মতো বয়েই চলেছে, বয়েই চলবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, উনি যে সমস্ত ছবি করেছেন আন্তর্জাতিক স্তরে, যেগুলো মানুষের ভালো লেগেছে, অন্যদের ছবি সেরকম হচ্ছে না কেন, সেটাই কি প্রশ্ন ছিল? না, এখনো পর্যন্ত এতগুলো তো বছর পেরিয়ে গেছে, তারপরেও। তার কারণ দু একজন পরিচালক ছাড়া বর্তমানে যারা আছেন বা
যারা চলেও গেছেন, ঋতুপর্ণ চলে গেছে, কৌশিক গাঙ্গুলি আছে, 2-4 জন ছাড়া বাকি সব চালিয়ার ডিরেক্টর। এদের দিয়ে আন্তর্জাতিক ছবি হবে না। এরা সমস্ত কায়দাবাজি ছবি করে, ভীষণ ভীষণ বাজে বাজে মিউজিক লাগায়, অত্যন্ত বেশি কথাবার্তা, অত্যন্ত বেশি সংলাপ, যেগুলো সত্যিটা ছিল না। কম কথায় ব্রেভিটি যাকে বলে, কম কথায় সাইলেন্ট মোমেন্ট দিয়ে অনেক কিছু উনি বলে গেছেন। এগুলো তো শিক্ষণীয়। মানিকদা জানতেন যে তার ছবি টোটাল ডিউরেশন কতটা হবে, ছবিটা শুরু করার প্রথম দিন থেকেই জানতেন। আর এখন চলতে থাকে তো চলতেই থাকে, 14টা টেক, 15টা টেক। ডিরেক্টরের আর পছন্দ হয় না। কি করে পছন্দ হবে? গুলিয়ে গেছে তার, সে জানেই না। মানিকদা একটা টেক ঠিক ছিল, ওকে ফাইন এক্সেলেন্ট, ব্যাস। আর কোথায় হবে? আরেকটা সতীর্থ হবে? আরেকটা রবি ঠাকুর হবে? বলুন। বরুণদা, আপনার কি মত যে আন্তর্জাতিক আঙিনায় ভারতীয় ছবি বলতে মুখ এখনো সত্যজিৎ, যে অনেক পরিচালকের নাম হয়তো দীপঙ্করদা বললেন, আমার মনে হয় একটু জুড়ে দেওয়া উচিত। তারপরেই যে মুখটি নিয়ে কিছু অল্প আলোচনা হয়েছে সেটি বুদ্ধদেব দাশগুপ্ত, আমি আন্তর্জাতিক আঙিনায়। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, তো কিন্তু এখনো মুখ বলতে সেই সত্যজিৎ রায়। এটা আপনার কেন মনে হয়, কোন বৈশিষ্ট্যের কারণে? হ্যালো, লাভলি। আমার মনে হয় যে সত্যজিৎ রায় ছাড়া আন্তর্জাতিক মানের চলচ্চিত্র কেউ করেননি সেটা বলাটা ঠিক হবে না। কারণ আমার মনে হয় কিছু সাউথের, আমার ঠিক নামটা মনে পড়ছে না এক্ষুনি, হ্যাঁ, আধুর গোপালকৃষ্ণনের ছবি একসময় সত্যি সত্যি সমাদৃত ছিল। বুদ্ধদেববাবু রয়েছেন, এবং তারপর আমাদের এই বম্বের যিনি মানিকদার উপরেতে ডকুমেন্টারি করেছিলেন, ফিল্ম মেকার শ্যাম বেনেগল। বুঝলেন? হ্যাঁ, শ্যাম বেনেগল। শ্যাম বেনেগল। তো শ্যাম বেনেগলেরও কিন্তু বেশ কিছু ছবি। হ্যাঁ, থ্যাংক ইউ। না, আমরা কি বাংলা ছবি নিয়ে কথা বলছি? না 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 না, ভারতীয় বলা আছে। ভারতীয়? ও আচ্ছা আচ্ছা, তাহলে আমার বলা ভুল হয়েছে। ইন্ডিয়ান সিনেমা টু দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, আমি ভেবেছি শুধু বাংলা ছবি। আমার মনে হয় শ্যাম বেনেগলের, তারপরে আদুর গোপালকৃষ্ণন, এছাড়া আমি ওই গোয়াতে যেটা আমাদের ইন্ডিয়ান ফেস্টিভ্যাল হয়, তাতে এক এক সময় আমি দেখেছি যে মানে ওই নর্থ ইস্ট থেকে তৈরি করা কিছু ছবি, মানে একদম আলাদা টাইপের ছবি। মানে আমরা যেটা ভাবি যে মানে মেইন স্ট্রিম ছবি, তা কিন্তু নয়, একদম এক্সপেরিমেন্টাল, এবং খুব একটা প্রাইমিভাল, একটা গ্রামীণ একেবারে গন্ধ রয়েছে, সেরকম একটা কিন্তু ভাব রয়েছে, যেগুলো আমাদের শহরে হয়তো এক্সপোজারটা হয় না। আমি সেটা বলছি না বরুণদা, তবু আমি বলছি আমাদের ছবি তো ধরুন আন্তর্জাতিক আঙিনায় প্রচুর যায়, এখনো পর্যন্ত বিশ্ব আঙিনায় ধরুন ভারতীয় ছবির পরিচিতি সত্যজিৎ রায় ফ্রম রেজ ল্যান্ড। তো আমার ওইটাই বক্তব্য ছিল, প্রাথমিক প্রশ্ন। আমি একটু মাধবীদির কাছে যাই, মাধবীদির বক্তব্য আমি একটু শুনতে চাই, কারণ ঠিক কোন জায়গাটায় এখনো পর্যন্ত সত্যজিতের প্রাসঙ্গিকতা আন্তর্জাতিক আঙিনাতেও ভারতীয় ছবিকে প্রাসঙ্গিক করে রেখেছে, বা ভারতীয় ছবির মুখ হিসেবে তার কথা বলা হয়? মাধবীদি। প্রথমে সাইলেন্ট পিকচার ছিল, তারপর সেটা আবার কথা আসলো। প্রথমে নির্বাক ছবি, তারপর সবাক আসলো। যখন সবাক ছবি হলো তখন সবাই কথা বলতে আরম্ভ করলো, এত কথা যে ছবি যে সেটা দেখতে মানুষ ভুলে গেল। সেই সময় পথের পাঁচালী করলেন, এবং পথের পাঁচালীতে তখন এই জানতে পারলাম যে ছবিটা দেখার, ছবিটা শোনার নয়,
শোনার আলাদা জিনিস, রেডিওতে শোনা, কিন্তু ছবিটা হচ্ছে গিয়ে দেখা। এবং সেই কারণের জন্য ওয়ান আফটার অ্যানাদার ওইভাবেই উনি ছবি করেছেন। ওনার ছবিতে দেখা যাবে একটা শব্দ, সেই শব্দটার বহু মানে। যেমন আমি আমার যেখানে ছিলাম সেখানেই বলি, মহানগর বলে একটা ছবি, সেই ছবিতে কেউ বলতে পারবে না যে এরা আগে কোথায় ছিল। মাস্টারমশাই বলছেন আগে যেখানে ছিলাম তখন ভালো ছিলাম। এই আগে যেখানে ছিলাম বলতে আগে বাংলাদেশ, এই যে দেশ ভাগ হলো, এই দেশ ভাগের যন্ত্রণা খুব ক্ষুদ্রভাবে আছে। তো এইরকমভাবেই কিন্তু একের পর এক যে কথা যতটুকু দরকার ঠিক ততটুকুই, তার বেশি একদমই না। এই অর্থাৎ যে কিনা যদি এবং আমরা শুধু তাই নয়, আমাদের দেশের যে আদর্শ, সেই আদর্শটা উনি তুলে রেখেছেন। এবং বাইরের বিদেশি যারা, আমি তো নানান জায়গায় গেছি, তারা এটাই দেখে যে একটা জানলা দিয়ে একটা দেশকে দেখা, সেই দেশকে দেখতে পাওয়া গেছে সত্যজিৎ রায়ের ছবিতে। অর্থাৎ কিনা মাধবীদি, যেটা জায়গাটা আমার মনে হয় ছোঁয়ার চেষ্টা করলেন, খানিকটা দীপঙ্কর দাও বলছিলেন বা বরুণদার কাছেও আসবো, যে সত্যজিতের ছবিতে সত্যজিৎ রায় প্রথম যেটা নিয়ে এলেন আমাদের ভারতীয় ছবিতে, সেটা বোধহয় রিয়ালিজম। কারণ ইটালিয়ান রিয়ালিজম, তার আগে জন রেনোয়া যেভাবে ছবি বানাচ্ছেন তা আস্তে আস্তে প্রভাবিত করছে তাকে, এবং আস্তে আস্তে যেভাবে পথের পাঁচালী তৈরি হচ্ছে, এবং তারপর থেকে স্পেশালি এমন দুজন, মানে আপনারা তো দুজনেই খুব আরবান ক্যারেক্টার্স করেছেন, মানে আমরা সত্যজিতের ট্রিলজি বলতে যা বুঝি, আপনারা তিনজনই ইনফ্যাক্ট সত্যজিতের ছবিতে খুব আরবান চরিত্রে, খুব শহুরে চরিত্রে অভিনয় করেছেন। যে জায়গাটাকে আরবান ট্রিলজি বলা হয়, তার কোথাও একটা যে বিরক্তি, আধুনিক শহুরে সমাজের বিরক্তি, সেটা আস্তে 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 বিভিন্ন ছবিতে বেরিয়ে আসছে। জন অরণ্য, প্রতিদ্বন্দ্বী, সীমাবদ্ধ, এই জায়গাটা। এবং আমার ধারণা একজন ফিল্ম মেকার হিসেবেও তিনি আস্তে 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 পরিণত হচ্ছেন, টেকনিক্যালি পরিণত হচ্ছেন। কি বলবেন, কিভাবে বলবেন। মাধবীদি যেটা বললেন, কথা প্রয়োজনাতিরিক্ত নয়, এবং সাইলেন্স। আমি রেডিওতে কাজ শুরু করার সময় জগন্নাথ বসুর কাছে শুনেছিলাম, সেপ্টোপাসের খিদে বলে একটা রেডিও নাটক করেছিলেন, তাতে নাকি এত বড় বড় সাইলেন্স বা পজ ছিল যে ড্রামা প্রডিউসার গিয়ে জিজ্ঞেস করেছিলেন, লোকে ভাবতে পারে নাটকটা শেষ হয়ে গেছে। তখন সত্যজিৎ রায় বলেছিলেন যে না, দর্শক বা শ্রোতাকেও আমাদের পজ বা সাইলেন্সের সঙ্গে অভ্যস্ত করে তুলতে হবে, কারণ দ্যাট ইজ আ পার্ট অফ আওয়ার লাইফ, এবং সেটা আমার আর্ট ফর্মেও আসতে হবে। এইরকম একটু একটু করে যদি প্রত্যেকেই আপনারা আপনাদের অভিজ্ঞতার কথা বলেন, শুটিং ওয়াইজ, স্ক্রিপ্ট পড়ার সময় ঠিক কীরকম দেখেছেন পরিচালককে? দেখুন, চলচ্চিত্রের যে ভাষা হওয়া উচিত ছিল, মানিকদা সেই ভাষাটা ইন্ট্রোডিউস করেছেন। চলচ্চিত্রে একটা নিজস্ব আঙ্গিক, নিজস্ব ভাষা রয়েছে। তো আগে তার পূর্ববর্তী যারা ছবি টবি করেছেন, একটু থিয়েটারের আঙ্গিকে ছবিগুলো হতো, একটু নাটুকেপনা ছিল সেগুলোতে। খারাপ বলছি না, ছিল। কিন্তু পথের পাঁচালীর পর থেকে কম শব্দে বেশি বলা, কিভাবে বলা যায়, শুধু শব্দ বললে তো হবে না, তার সঙ্গে তার ফ্রেমিং, তার স্পিড, ছবির স্পিড, ছবির লেংথ, ছবির মিউজিক, সব মিলিয়ে একটা পরিমিতি বোধ, একটা পুরনো দিনের ছবি থেকে মানিকদার ছবি পথের পাঁচালী থেকে বাংলা ছবির উত্তরণ হলো। এই পথের পাঁচালী প্রথম যখন রিলিজ হলো, বসুশ্রীতে লোকে দেখতে যায়নি। তারপর বিদেশে পুরস্কার পাওয়ার পর ভিড় উপচে পড়তে লাগলো। সেইভাবে মানিকদা জানতেন হয়তো যে প্রথম প্রথম এই ধরনের ছবি লোকে নেবে না, কারণ এটা ভিন্ন ধরনের, বাঙালির কাছে এই ধরনের ছবি আগে আসেনি, কিভাবে নেবে তিনিও হয়তো একটু দ্বিধাগ্রস্ত ছিলেন। যাই হোক, ছবির ভাষাকে উনি পাল্টে দিয়েছিলেন। এবং আপনি দেখুন, যত প্রথম দিকের ছবিগুলোর এক ধরনের ভাষা, এক ধরনের ট্রিটমেন্ট, তারপর উনি যখন নাগরিক ছবি করতে আরম্ভ করলেন,
এই ধরুন নরেন মিত্রের গল্প অবতরণিকা, মানে মাধবী বৌদির মহানগর, অসাধারণ অভিনয়, অসাধারণ ছবি, তুলনা হয় না। হ্যাঁ, তারপর চারুলতা, মানে এই সমস্ত নাগরিক যখন ছবিগুলো আরম্ভ হলো, কসমোপলিটন ছবি, শহুরে ছবি, সংলাপের স্টাইল বদলাতে আরম্ভ করলো, নায়ক ছবিতে সংলাপের স্টাইল বদলাতে আরম্ভ করলো। হ্যাঁ, আরও ছোট ছোট শট, তার আগে জলসাগর টলসাগরে আপনি দেখবেন লং শর্টস, বড় বড় শর্টস, নাগরিক ছবিতে ছোট ছোট শর্ট করে মোমেন্টস ক্রিয়েট করা। এইগুলো উনি নিজেকে প্রতি মুহূর্তে বদলেছেন, সময়ের সঙ্গে নিজেকে বদলেছেন এবং সময়কে বুঝিয়ে দিয়েছেন, মানুষকে বুঝিয়ে দিয়েছেন এই হচ্ছে সময় ভালো কিছু গ্রহণ করার। তিনি তো সেইভাবেই তৈরি করেছিলেন ছবিগুলো। আমি আসবো দীপঙ্করদা, এই প্রসঙ্গে আপনার কাছে আমার প্রশ্ন আছে, কিন্তু তার আগে বরুণদার কাছে। আমি খুব মানে হয় না, আমি নিশ্চিত এই অনুষ্ঠানটা যারা ওপারে বসে দেখছেন তারা ছোট ছোট অ্যানেকডোটস, ছোট ছোট গল্প শুনতে চাইবেন। শ্যামলেন্দু চরিত্রটির নির্মাণে আপনার কাছে ব্রিফ কী ছিল? কারণ বাঙালি ভুলতে পারে না এরকম একটা চরিত্র, সেটা যদি একটু বলেন। সত্যজিৎ রায়ের কি ব্রিফ ছিল ইনিশিয়ালি? সত্যজিৎ রায়ের কি ছিল? কিরকম আমরা বলি না এখন ব্রিফ, একজন ক্যারেক্টার ব্রিফ বা ক্যারেক্টার স্কেচ কি দিয়েছিলেন? ব্রিফ, BRIEF, কোনো ব্রিফ ছিল না, কোনো ব্রিফ ছিল না। We actually never discussed the উনি একদিন পড়ে শুনিয়েছিলেন বাড়িতে ডেকে স্ক্রিপ্টটা, তারপর কিন্তু ওটা নিয়ে খুব একটা আলোচনা হয়নি। হয়েছিল কতগুলো স্পেশাল, কতগুলো সিন নিয়ে আলোচনা হয়েছিল, ছবিটার স্ট্রাকচার নিয়ে কিছু, মানে আমার কিছু প্রশ্ন ছিল, সেগুলো নিয়ে আলোচনা হয়েছিল, কিন্তু চরিত্র নিয়ে কোনো আলোচনা হয়নি, একদমই হয়নি। এবং আমিও জিজ্ঞেস করিনি। উনি ছবিটা শুরু হবার আগে একবার এই কথাটা বলেছিলেন যে, বরুণ, তুমি যখন তোমাকে আমি শ্যামলেন্দুর চরিত্র নিয়েছি, আমি ধরে নিচ্ছি যে তুমি চরিত্র এবং গল্পটা সম্বন্ধে তুমি বুঝেছ, অতএব তুমি যা করবে আমি কিন্তু কোনো বাধা দেব না, যতক্ষণ না আমার মনে হবে যে তুমি যেটা করছো আমার বক্তব্যের পরিপন্থী হচ্ছে। সেটা না হওয়া পর্যন্ত কিন্তু আমি কিছু বলবো না। He gave me that kind of liberty, which is fantastic. কতগুলো ব্যাপারে I would imagine he wanted a person from the corporate world. এটা উনি আমাকে কখনো বলেননি যে উনি আমাকে কেন সিলেক্ট করেছিলেন, কখনো বলেননি। তবে বৌদির কাছে, মানে বিজয়াদির কাছে আমি বহু পরে জানতে পারি যে ওরা সবাই ধরে নিয়েছিলেন যে এটাও সৌমিত্রদাই করবেন আর কি। তো কিন্তু একদিন মানিকদা, ওদের আলোচনাটা হতো রাত্রেবেলায় খাওয়ার সময়, খাবার টেবিলেতে সব সময়, মানে মেইন আলোচনা খাবার টেবিলে বসে হতো। তো সেখানে মঙ্কুদি হঠাৎ, মঙ্কু, আমি কিন্তু সীমাবদ্ধ চরিত্রে এক নতুন ছেলেকে ব্যবহার করব। তো ওরা সবাই মানে মানে আমাকে, শি ওয়াজ সো ফ্র্যাঙ্ক অ্যান্ড কি বলবো, যে দ্যাট আই মাইট ফিল অফেন্ডেড, মানে ইট নেভার স্ট্রাক আপ, যে আমরা তো সবাই না আতঙ্কে, একে রে বাবা কাকে নেবে, মানিক আবার কাকে পছন্দ করে বসেছে, এতে ওটা তো সৌমিত্র করবেই, তো বলে না হবে না। তো পরে আমার কাছে মানে মুকুদি বলেছিলেন যে, মানিক আমাকে বলেছিল যে I want somebody, এটা সৌমিত্র করতে পারবে না তা মোটেই নয়, কিন্তু I wanted actually a character from the corporate world who would feel at home wearing a suit, wearing ties, wearing shoes and walking down the corridors of power.
এইটাই মানে অর্থাৎ কিনা যখন একটা চরিত্রকে বাছছেন তার ছবির জন্য নির্বাচন করছেন, সেটা আমরা একটু আগে রিয়ালিজমের কথা বলছি, সেটা আসল বাস্তবের কতটা কাছাকাছি হতে পারে। যদিও এইটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, কারণ একজন মানুষ তার এত এরকম একটা বডি অফ ওয়ার্ক, শুধুই যে সবটা ভালো সমালোচনা পেয়েছে তা তো নয়, অনেক সমালোচনাই হয়েছে। যেমন পরবর্তীকালে আমরা শুনেছি খুব সমালোচনা হয়েছিল পথের পাঁচালীর সময়, যখন সর্বজয়া চরিত্রে করুণা বন্দ্যোপাধ্যায়কে নেওয়া হয়, বলা হয় যে বালিগঞ্জের চেহারাটা একদম বসানো, কিভাবে উনি ভেঙে ওটাকে পথের পাঁচালীতে নিয়ে যাবেন। তারপরে আমরা জানি যে সর্বজয়া কীরকমভাবে সর্বজনীন হয়েছে। কিছুতেই আমি জানি যে দর্শকরাও লোভ সামলাতে পারবেন না যতক্ষণ না মাধবীদির কাছে আমরা শুনছি যে মানে ভারতীয় সিনেমার ক্ষেত্রে অন্তত বাঙালি হিসেবে এইটা একটা বিরাট গর্বের বিষয় যে গোটা পৃথিবীর আঙিনায় হল অফ ফেম বলে যে দেওয়ালটা করা আছে, সেখানে মাধবীদির, চারুলতার ওই ছবিটি রয়েছে। তো এই চারু ছবির নির্বাচন, চারুলতা ছবিতে চারু চরিত্রের নির্বাচন এবং চারুকে একটু একটু করে নষ্টনীড়ের চারুকে চারুলতার চারু হিসেবে গড়ে তোলা, সেই সময়টার কথা যদি একটু ছোট করে মাধবীদি বলেন। আরও একটা আমার কথা মনে হয় মাধবীদি, বাংলা ছবিতে এমন একটা ধারাও বোধহয় এনেছিলেন, এবং বলছি বাংলা ছবিতে এমন একটা ধারাও এনেছিলেন যেখানে মহিলা কেন্দ্রিক ছবি হলো 63-তে মহানগরে, যখন আর মেয়েদেরকে সেকেন্ড লিড বা নায়িকাকে নায়কের সেকেন্ড লিড করতে হচ্ছে না। সেটাও আমার মনে হয় যে মানে অন্তত ছবির জগতেও একটা বড় পদক্ষেপ। মাধবীদি। তো তার আগে আমি একটু করেছি মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তারপর হচ্ছে সত্যজিৎ রায়। এই মহানগর যখন অভিনয় করছি তখন তো উনি যেগুলো বলছেন সেইগুলোই করে যাচ্ছি। অবশ্যই একটা কথা বলতে হয় যে আমার অভিনয় শিক্ষা কিন্তু স্টেজ, সেখানে ছবি বিশ্বাস আছেন, বীণ চৌধুরী আছেন, নরেশ মিত্র আছেন, শিশির কুমার ভাদুরী আছেন, আরও অনেকে আমি। তো এই সমস্তর পর কিন্তু আমি সিনেমা করতে যাই। তারপর মানে ছোটোখাটো রোল করি, টনসিল ছবিতে করেছিলাম, সেটা হচ্ছে গিয়ে কি বলো তো টনসিল ছবিটা কার, যাই হোক। তারপর করলাম তপন সিনহার টনসিল ছবি, হচ্ছে তপন সিনহার ছবি। তপন সিনহার পর মৃণাল সেনের ছবি যখন করি তখন আমার নাম বদলানো হয়। তখন মাধুরী নাম ছিল, সেটাকে মাধবী করা হলো। তারপর ঋত্বিক ঘটকের ছবি করি, তারপর ছবি করতে যাই সত্যজিৎ রায়ের ছবি। এবং ইতিমধ্যে কিছু কিছু এদের চিন্তা ভাবনা সেগুলো আমার মাথার ভেতর এরাই ঢুকিয়ে দিয়েছেন, আমার কোনো কৃতিত্ব নেই। তো সেইভাবেই কাজ করেছেন। এবং সত্যজিৎ রায়ের ছবিতে সবচাইতে সুবিধে হচ্ছে যে কিছু ভাববার থাকে না, যে স্ক্রিপ্টটা ওনার লেখার থাকে সেই স্ক্রিপ্টটা শুধু মানে ফিল করে যাও, অভিনয় নয়, ফিল করে গেলেই হবে, আর কিচ্ছু করতে হয় না। এটা যখন শেষ হলো মহানগর শেষ হবার পর তখন অদ্ভুত কথা বললেন একটা মানিকদা যে আবার কবে তোমার সঙ্গে কাজ করব। তা আমি একটু অবাক হয়ে গেলাম এবং শুধু কোনো কথা বলতে পারলাম না, মনে মনে ভাবলাম যে এই কথাটা তো আমার বলার কথা। কিন্তু তারপরেই উনি টেলিফোন করে বললেন যে তুমি নষ্ট নেটটা পড়ো। তা আমি বললাম আমার ওটা পড়া আছে। তো বললো না, পড়া থাকলে হবে না, আমি পাঠাচ্ছি, তুমি আবার ওটা পড়বে। এবং নষ্ট নেট পড়লাম, পড়ার পর আবার উনি ডেকে পাঠালেন, উনি স্ক্রিপ্ট শোনালেন। সব স্ক্রিপ্ট শোনার পর শেষ দৃশ্য যেটা, সেটা কিন্তু শুনিনি, ছিল না। তা আমি জিজ্ঞাসা করলাম শেষ দৃশ্যটা কি হবে? বলে ওটা পরে বলবো। পরে আর বলা হয়নি। তারপরে তো স্টেজ দেখলাম, শুটিং করলাম।
দীপঙ্করদার কাছে আমি ফেরত আসবো, তখন ছেড়ে গিয়েছিলাম যে প্রশ্নটা। আর কিছু জানার আছে? দীপঙ্করদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসবো মাধবীদি। দীপঙ্করদা 7-এর দশকে সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করলেন প্রথম ফেজে, 76-এ করলেন জন অরণ্য, তার আগে। তারপর 9-এর দশকে কাজ করছেন গণশত্রু, শাখা প্রশাখা, আগন্তুক। মাঝে একটা বড় গ্যাপ, অর্থাৎ কিনা সত্যজিতের মধ্যবয়সটা এবং তারপর আসলে যখন তার বয়স বাড়ছে, খানিকটা হয়তো অসুস্থ বা, কিন্তু ফিল্ম মেকার হিসেবে সব থেকে পোক্ত মনে করা হচ্ছে তাকে। এই দুই সত্যজিৎকে আপনি কীরকমভাবে দেখেছেন ওভার দ্য ইয়ার্স? অর্থাৎ 7-এর দশকের পর যখন 9-এর দশকে আবার কাজ করতে শুরু করছেন, পরিচালক সত্যজিৎ কতখানি বদলেছেন? কারণ আপনি তো ভীষণ টেকনিক্যাল দিক দিয়ে কথা বলছেন, সেই জন্য আমি আরও একটুখানি জানবার চেষ্টা করছি। মানিকদা কতখানি বদলেছেন এটা বোঝার ক্ষমতা আমার নেই, সত্যি কথা বলতে কি। তবে তার প্রতিটি স্ক্রিপ্টে, প্রতিটি গল্পে উনি তো ইনোভেটিভ ছিলেন খুব। নতুন কিছু দেওয়ার জন্য আলাদা চমক সৃষ্টি করেননি তিনি। ছবির প্রয়োজনে যতটুকু দরকার সীমিতভাবে, পরিমিতভাবে সেগুলোই তিনি করেছেন। আর একটা জিনিস যেটা আমার শিল্পীদের মানে আমি যতটুকু দেখেছি, উনি কখনো ওই রিহার্সাল করো স্ক্রিপ্ট নিয়ে বারবার এসো এগুলো করতেন না। ওই স্ক্রিপ্টটা একবার পড়লেন, তারপর শটটা নেবার আগে আরেকবার বুঝিয়ে দিলেন কি করতে হবে। আমার মনে আছে শাখা প্রশাখায় ফ্লোরে ঢুকতে যাচ্ছে ইন্দ্রপুরীতে, আমাকে বললেন যে একদম মুখস্থ করবে না, একদম মুখস্থ করবে না, সব জলের মতো হয়ে যাবে। আচ্ছা বললে কি হয়, আমি তো মুখস্থ করেই যাচ্ছি ভয়ে। যাকে তো সুতরাং উনি লিবার্টি দিতেন শিল্পীদের, যেখানে যেখানে যেরম যেরম প্রয়োজন সেরকম উনি নিজে একটু অভিনয় করে দেখিয়ে দিতেন, কিন্তু ইম্পোজ করতেন না, চাপিয়ে দিতেন না, তুমি তোমার মতো করো, আমি এটা চাইছি। এইগুলো আমি পরের ছবিগুলোতে দেখেছি, এইগুলো উনি বেশি করে বলতেন। আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরুন মানে আগন্তুক ছবিতে আমি সেই মামার সঙ্গে দেখা করে এলাম যিনি কানে কম শোনেন। এসে বাড়িতে বললাম যে এরকম একটা অদ্ভুত মানুষ, আমার ল্যারিংস ফ্যারিংস সবই গেছে। আমাকে মানিকদা তখন বললেন, শোনো মধ্যখানে একটা গ্যাপ পড়ে গেছিলো শুটিংয়ে, তারপর যখন হলো যে তুমি কিন্তু মোটা হয়ে গেছো। এখন এরে কী করবো? বলে তুমি সংলাপটা বলার সময় এই বেন্ড ডাউন, পিছিয়ে এসো, এক্সারসাইজ করো, এক্সারসাইজ করতে করতে বলো। এটা উনি অন দ্য স্পট ডিসাইড করেছিলেন আপনাকে দেখে। হ্যাঁ, আমাকে দেখে, যেটা করলে ওটা জিনিসটার সঙ্গে একটা প্যারিটি থাকবে আর কি। Which is a kind of improvisation, মানে on the spot improvisation. On the spot improvisation. ওই ছোট ছোট জায়গাগুলোই আসলে যা স্ক্রিনে দেখিয়েছে কি সেটা নিয়ে- অলংকার বলুন তো, ছোট ছোট অলংকার। গয়না এক একটা ঠিক ঠিক। অসাধারণ। আর একটা জিনিসও আমার খুব ইচ্ছে করছে, যেহেতু দীপঙ্করদা আছেন বলে আরও ইচ্ছে করছে এটা বলার, কারণ সঙ্গীতের সঙ্গে আপনার একটা গভীর যোগাযোগ আছে। কার? সঙ্গীত, সঙ্গীত, গান বাজনা, হ্যাঁ। তার সঙ্গে একটা যোগাযোগ আছে, গভীর যোগাযোগ আছে। ওনার ছবির মিউজিক, এটা তো একটা কমপ্লিটলি আলাদা অধ্যায়, মানে আরও 4-5টা লাগবে অনুষ্ঠান, এরকম প্যানেল লাগবে ওনার ব্যাকগ্রাউন্ড মিউজিক স্কোর এবং হ্যাঁ, সেটা- মানিকদার ব্যাকগ্রাউন্ড মিউজিক বা এমনি মিউজিক, এটা বুঝতেই আর 100 বছর কেটে যাবে। এটা তো উনি যেমন চলচ্চিত্রের ভাষাটা নতুন ভাষা এনেছিলেন, চলচ্চিত্রের মিউজিকটা উনি নতুন করে এনেছিলেন। ঠিক যেখানে যতটুকু দরকার ঠিক ততটুকু, এবং সেই সব ইনস্ট্রুমেন্ট। ঠিকই। এবং পরবর্তীতে আমরা তো প্রথমে দেখেছি যে বড় বড় ওস্তাদদের দিয়ে, পণ্ডিতদের দিয়ে মিউজিক করাচ্ছেন, হ্যাঁ, কিন্তু পরবর্তীকালে রবিশঙ্কর, পণ্ডিত রবিশঙ্কর, ওস্তাদ বিলায়েত খাঁ। তখন পরে উনি বুঝলেন যে এরা খুব বড় বড় ওস্তাদ, বড় বড় পণ্ডিত, তাদের আলাদা জায়গা আছে একটা, কিন্তু ছবির ভাষাটা এরা জানেন না, ছবির জন্য আলাদা মিউজিক করা দরকার। তখন থেকেই তো উনি নিজের হাতে ধরে নিলেন সব আর কি।
অর্থাৎ কিনা একটা মানুষকে যদি আমরা দেখি, একজন পরিচালককে যদি দেখি যে এটা গতকাল সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে যখন এখানে আমাদের একটা প্যানেল হচ্ছিল, আমরা বলছিলাম যে আলাদা করে অভিনেতা নন, আলাদা করে পরিচালক নন, একজন সামগ্রিক মানুষ যার জীবনবোধটা তার শিল্পের মাধ্যমে প্রতিভাত হয়েছে। এবং সেটা যেটা বলছিলেন দীপঙ্কর দা, 100 বছর আগেও ছিলেন, 100 বছর পরেও আছেন, আরও 100 বছর পরে থাকবেন। এই যে কালোত্তীর্ণতাটা, এটা বোধহয় আস্তে আস্তে জানি না আমরা বোধহয় একটু একটু করে ভুলতে বসছি, এবং আর্থ বোধহয় সেই মঞ্চ যেই মঞ্চে আমরা সেটাকে জিইয়ে রাখতে চাই। সেই জন্যই আপনাদের আজকে এখানে ডাকা, আপনাদের সঙ্গে খানিকটা সময় কাটানো। দীপঙ্কর দা, বরুণ দা, মাধবীদি, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকের এই সময়টুকুতে সংযুক্ত হওয়ার জন্য। নমস্কার। ধন্যবাদ। খোঁজো খোঁজো